রোটেশনাল মোশন বিষয়টা তোমাদের যারা এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য ভাবছো, অ্যাডভান্স মেন্স বাদ দিয়ে, মানে শুধু নিটের জন্য যদি কেউ ভেবে থাকো, তাহলে রোটেশনাল মোশন প্রচন্ড ইম্পর্টেন্ট টপিকস। রোটেশনাল মোশনের ক্ষেত্রে কোশ্চেনের পার্ট একটা চ্যাপ্টার হিসেবে বা একটা টপিকস হিসেবে সব থেকে বেশি। এবং আরেকটা কথা বলে নেওয়া চরম দরকার, সেটা হলো রোটেশনাল মোশন এটা ফিজিক্সের ক্ষেত্রে সব থেকে গন্ডগোলের চ্যাপ্টার। তাহলে আজকে থেকে রোটেশনাল মোশন অফিসিয়ালি স্টার্ট। আনঅফিসিয়ালি অলরেডি একটা ভিডিও তোমাদের দেওয়া আছে, ছোট্ট একটা ভিডিও, যেখানে রোটেশনাল মোশনের স্পেশাল ব্যাপারটা কি আছে সেটা শুধুমাত্র আলোচনা করা আছে, বা অন্যান্য মোশনের সঙ্গে রোটেশনাল মোশনের ডিফারেন্সটা কোথায়। তাই তো আজকে যেটা করব সেটা হলো একদম পিওর রোটেশনাল মোশনের প্যারামিটার গুলোতে ঢুকবো, দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হলো বেসিক টর্ক নিয়ে, টর্ক অবশ্য জানো, টর্ক সম্বন্ধে আলোচনা করা আছে কিছুটা। আজকে আরেকটুখানি দরকার পড়বে, যেটুকু দরকার পড়বে সেটুকু নিয়ে আমরা আলোচনা করে নেব। আর একটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে, দ্যাট ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া রোটেশনাল মোশনের একদম বেসিক একটা প্রপার্টি। যদিও মোমেন্ট অফ ইনার্শিয়া বললে কথাটা ভুল বলা হবে। মোমেন্ট অফ ইনার্শিয়া সাধারণত দু ধরনের হয়। একটা হলো কাইনেটিক মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটাকে আমরা মাস মোমেন্ট অফ ইনার্শিয়া বলি। আরেক ধরনের মোমেন্ট অফ ইনার্শিয়া আছে, সেটা হলো ইলাস্টিক মোমেন্ট অফ ইনার্শিয়া। মানে ইনার্শিয়া বিষয়টা কি? ইনার্শিয়া হলো বডির যে কোয়ালিটি, ওই কোয়ালিটিটাকে হোল্ড করে রাখা, ধরে রাখার যে ক্ষমতা। বুঝতে পেরেছো তো? বডির নিজের একটা কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিটা ধরে রাখার ক্ষমতা, এটা হলো ইনার্শিয়া। এখন বডি যদি কাইনেটিক কন্ডিশন অনুযায়ী রেস্টে থাকে বা মোশনে থাকে, সেই মোশনটাকে ধরে রাখার ক্ষমতা, এটাকেও ইনার্শিয়া বলা যাবে। আবার বডিটার যা শেপ আছে, এই শেপটাকে ধরে রাখার ক্ষমতা, এটাকেও ইনার্শিয়া বলা যাবে। তাই তো? তাহলে কাইনেটিক কন্ডিশন ধরে রাখার ক্ষমতা, এটাকে বলা হয় মাস মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে? আর বডির যা শেপ আছে, এই শেপটাকে ধরে রাখার যে ক্ষমতা, বা শেপটাকে ধরে রাখার জন্য যে ইনার্শিয়াল কোয়ালিটি, সেটাকে বলা হবে ইলাস্টিক ইনার্শিয়া। কাইনেটিক ইনার্শিয়া ইট ইজ মাস মোমেন্ট অফ ইনার্শিয়া, আর ইলাস্টিক মোমেন্ট অফ ইনার্শিয়া এটা হলো দুরকম। একটা হলো এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া, আর একটা হলো পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া বা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া এটা আমাদের সিলেবাসে নেই। সিলেবাসে নেই মানে দূর দূর পর্যন্ত নেই, খুব ভালো পরীক্ষা দিতে গেলেও লাগবে না, চিন্তা নেই। আমাদের যেটা আছে মাস মোমেন্ট অফ ইনার্শিয়া। মানে আমরা এখন ইনার্শিয়া সম্বন্ধে যা কিছু আলোচনা করব, বা মোমেন্ট অফ ইনার্শিয়া যদি বলি, তার মানে এটা ধরে নেবে এটা মাস মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে চলো আজকে শুরু করা যাক। প্রথমে টর্ক সম্বন্ধে জানাবো। এনিওয়ে, ধরো বেসিক আইডিয়া থেকে বলি, কোন একটা টর্ক টাও, ইট ইজ ইকুয়ালস টু, জানো সবাই, আর ক্রস এফ। মানে ভেক্টরিক্যালি যদি ভাবা, টর্ক ইকুয়ালস টু আর ক্রস, তাই তো? এবং টর্কটাকে আরো সহজে যদি করতে চাও, তাহলে আর ক্রস এফ এটা দিয়ে সেন্স তৈরি করা একটু টাফ হয়, কম্পারেটিভলি টাফ হয়। যে পয়েন্টে ওটাকে হিঞ্জ করা আছে, হিঞ্জ পয়েন্ট, তার রেসপেক্টে ফোর্সের জন্য রোটেশনাল টেন্ডেন্সিটা আলাদা করে দেখে নেবে। হ্যাঁ, আর যেটা দেখবে সেটা হলো ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। পারপেন্ডিকুলার ডিসটেন্স, হ্যাঁ, মানে কিরকম, ধরো এরকম একটা কোনো বডি আছে, আমি বডিটাকে এইভাবেই ধরি। ধরো এরকম কোনো একটা বডি আছে, এই পয়েন্টে আটকে দিয়েছো। এই বডিটা ধরো বোর্ড যে ফ্রেমে আছে বা যে প্লেনে আছে, সেই প্লেনেই বডিটা রাখা রয়েছে, আর যেটা আটকে দিয়েছো সেই অ্যাক্সিসটা হলো এটা, এরকম একটা কোনো অ্যাক্সিস দিয়ে আটকে দিয়েছো।
এবারে বডিটাতে কোনো একটা পয়েন্ট, এখান থেকে সে আর ডিস্টেন্সে কোনো একটা পয়েন্ট, এখানে কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করেছো এফ টুয়ার্ডস দিস। আমি পয়েন্টটা আগে নিয়ে নিলাম, বা অ্যাপ্লিকেশন অফ ফোর্সের ডিরেকশনের উপরে কোনো একটা পয়েন্ট নিয়ে নিতে পারো, অসুবিধা নেই। এই যে ফোর্সটা তুমি অ্যাপ্লাই করেছো এই পয়েন্টে তাহলে দুটো ভেক্টর পাওয়া গেছে। কারণ অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস জানোই, দুটো ভেক্টরই যদি অ্যাফারেন্ট অর ইফারেন্ট হয় তাহলে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস হলো এদের মধ্যের যে অ্যাঙ্গেলটা। এবারে সহজভাবে তুমি যদি এই ভেক্টরের প্রোডাক্ট বের করতে চাও তাহলে তোমাদের বেসিক যা সেন্স ভেক্টরের, সেখান থেকে প্রোডাক্টটা বের করতে অসুবিধা হবে, তাই না? এ ক্রস বি করতে গেলে আমরা সাধারণত দুটো ভেক্টরই একই জায়গায় কনভার্জ করেছে, সেক্ষেত্রে অসুবিধা হয়। আমাদের যেটা করতে হবে সেটা হলো দুটো ভেক্টরই ডাইভার্জ যদি হয়, ডাইভার্জিং ভেক্টর যদি হয় তাহলে সেখানে বের করতে সুবিধা হয়। তাহলে আমি এই দুটোকে ডাইভার্জিং ভেক্টর হিসেবে যদি ধরি, ফোর্স আর রেডিয়াস ডাইভার্জিং ভেক্টর হিসেবে যদি ধরি, তাহলে রেডিয়াস ভেক্টর এরকম যদি দেখানো হয় বা পজিশন ভেক্টর এরকম যদি দেখানো হয়, ফোর্স এটাকে এরকম ভাবে নিতে হবে, তাই না? এটাকে এরকম করে প্লেস করতে হবে, রেডিয়াসটাকে এরকম করে প্লেস করতে হবে, এবং এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, ক্লিয়ারলি দিস অ্যাঙ্গেল ইজ থিটা। আমি টর্কটা সম্বন্ধে ডিটেলসে যাচ্ছি না, টর্ক তোমরা আগে পড়েছো, আমি শুধু টেন্ডেন্সিটা বোঝাতে চাইছি তোমার। এখানে আমি যদি আর ক্রস এফ করি, আর ক্রস এফ, দ্যাট মিন্স আর ইজ টু রোটেট টুয়ার্ডস এফ। এখন এখানে এই থাম্ব রুল বুঝতে পেরেছো তো, বা এমনি যে সমস্ত রুল করেছো, পাম রুল বা থাম্ব রুল, এগুলো অত ইউজ করার দরকার নেই। করতে পারো যারা শিখে গেছো বা অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই, বাট দরকার নেই। হ্যাঁ, এই আর ক্রস এফ মিন্স আর এফ এর দিকে রোটেট করবে, আর ইজ কম্পারেটিভলি সেকেন্ডারি, এফ ইজ প্রাইমারি। তাহলে এফ স্ট্যান্ড স্টিল থাকবে, দাঁড়িয়ে থাকবে, আর রোটেট করবে। আর যদি রোটেট করে তাহলে রোটেশনের ডিরেকশনটা শুধু দেখো, আর এফ এর দিকে যদি রোটেট করে তাহলে রোটেশনের ডিরেকশনটা হলো এটা। তোমার এতটুকু জানার দরকার আছে, ডিরেকশন অফ রোটেশন বা টেন্ডেন্সি অফ রোটেশন কোন দিকে আছে। আর ক্রস এফ হলে টেন্ডেন্সি অফ রোটেশন হবে ইট উইল বি ক্লকওয়াইজ, নাকি না অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন যদি হয় ইট উইল বি পজিটিভ, আর ক্লকওয়াইজ রোটেশন হলে এটা নেগেটিভ হবে। সিম্পল, ঠিক আছে? তাহলে এখানে আর ক্রস এফ করতে গেলে বা ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স যদি করো তাহলেও সেই একই ব্যাপার। এই যে ফোর্স নিয়েছো, পয়েন্ট অফ রোটেশন থেকে যদি পারপেন্ডিকুলার ডিসটেন্স নাও, এটা যদি এক্স হয়, তাহলেও দেখো এই বডিটার উপরে তুমি যদি ফোর্স অ্যাপ্লাই করো, এর রোটেশনের ডিরেকশন তো এদিকেই হবে। এই পয়েন্টটা হিঞ্জ করেছো, এই পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করেছো, তাহলে কি হবে? বডিটা এইভাবেই রোটেট করবে। তাহলে টেন্ডেন্সি অফ রোটেশন বা ডিরেকশন অফ রোটেশন, সেই রোটেশনের ডিরেকশনটা খুব সহজেই তুমি বের করে নিতে পারো, সেটা ক্রস প্রোডাক্টের কনসেপ্ট থেকে হোক বা জেনারেল একটা সিম্পল আইডিয়া অ্যাপ্লাই করেই হোক। তাহলে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স যদি নাও, তাহলে অ্যাডভান্টেজটা হলো যে না, আরেকভাবেও করা যায়। ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স বলছি, দাঁড়া, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স করলে আমাদের সুবিধা আছে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা পারপেন্ডিকুলার ফোর্স যদি ধরি, ফোর্স গুলো অ্যাপ্লাই করা হয়, দেখবে আমরা যখন রিঅ্যাকশন ফোর্স করি এমজি, বা কোনো কেসে টেন্ডেন্সি ফোর্স এমএ, এই ফোর্স গুলো বেশিরভাগই পারপেন্ডিকুলার থাকে, কোনো একটা অ্যাক্সিসের পারপেন্ডিকুলার। যেমন ধরো হরাইজন্টাল প্লেনের পারপেন্ডিকুলার ওয়েট সব সময় কাজ করে, তাহলে সেক্ষেত্রে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স এটা ধরে ইউজ করা ভালো। আরেক ভাবে করা যেতে পারে, সেটা হলো এই পজিশন ভেক্টর আর, মানে ডিসটেন্স, যে ডিসটেন্সে তুমি ফোর্সটা অ্যাপ্লাই করেছো সেই ডিসটেন্স মাল্টিপ্লাইড বাই অ্যাক্টিভ ফোর্স। এভাবেও বের করা যায়। অ্যাক্টিভ ফোর্স মিন্স ধরো এখানেই দেখিয়ে দিই তোমাদের, সেটা হলো যে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স বিষয়টা বুঝেছো, বা আগের ভিডিওটাতেও এই বিষয়টা আলোচনা করা আছে। এবারে ধরো আমি এখানে এই যে এফ, এই যে ভেক্টরটা পেয়েছি এফ, এই ভেক্টরটাকে আমি যদি দুটো কম্পোনেন্টে ভেঙে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, দিস অ্যাঙ্গেল, তাই না?
তাহলে খুব সহজে বলতে পারি এটা যদি এফ হয় তাহলে এটা হবে এফ কস থিটা, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, তাই না? এটা হবে এফ সাইন থিটা। এবার দেখো এই যে দুটো ফোর্স আছে, আমি এখন এফ কে বাদ দিয়ে ভাবছি, এই যে দুটো ফোর্স আছে এই পয়েন্টে যদি এফ কস থিটা ফোর্সটা এদিকে অ্যাপ্লাই করো, এরকম একটা বডি রেখে দিয়েছো, এইদিকে তুমি টানছো, এদিকে কোনো ফোর্স অ্যাপ্লাই করেছো, এখানে হিঞ্জ করা আছে, আটকানো আছে, বডিটা কি রোটেট করতে পারে? কখনোই পারে না। তুমি খুব বেশি ফোর্স দিয়ে টানলে হিঞ্জ যেখানে করা আছে ওটা ভেঙে চলে যেতে পারে, কিন্তু এদিকে ফোর্স অ্যাপ্লাই করে তুমি কোনোভাবেই বডিটাকে ঘোরাতে পারবে না, তাই না? তাহলে এই বডিটাকে ঘোরানোর জন্য কোন ফোর্সটা কাজ করবে? এই বডিটাকে ঘোরানোর জন্য এফ কস থিটা কোনোভাবেই অ্যাক্টিভ নয় বা রোটেশনাল মোশন তৈরি করতে পারে না, শুধুমাত্র রোটেশনাল মোশন তৈরি করতে পারবে এফ সাইন থিটা। বুঝতে পেরেছো তো? তাহলে খুব সহজ ভাবে আমি টর্ক যখন বের করব তখন রোটেশনাল টেন্ডেন্সি কোন দিকে ঘুরছে সেটা বের করে নেব, দেখে নেব ফোর্সের জন্য রোটেশনাল টেন্ডেন্সি কোন দিকে হচ্ছে। এক সেকেন্ড, এই দুটোর মধ্যে যে কোনো একটা কনসেপ্ট ইউজ করব। যদি ক্রস প্রোডাক্ট সম্বন্ধে খুব ভালো ধারণা তৈরি হয়ে যায়, অলরেডি অনেকের থাকে না, এত বছরের অভিজ্ঞতাতে আমি যে দেখেছি, সেই জন্য আমি বললাম যে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স এটা দিয়েও করতে পারো, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স এটা দিয়েও করতে পারো, আবার ডিসটেন্স ইনটু অ্যাক্টিভ ফোর্স, অ্যাক্টিভ ফোর্স মানে পারপেন্ডিকুলার ফোর্স। বোঝা গেছে? এই দুটোর মধ্যে যে কোনো একটা কনসেপ্ট ইউজ করে তুমি টর্কের ভ্যালুটা বের করে নিতে পারো। ঠিক আছে? এইবারে ভালো করে দেখো যে এই যে টর্কটা আছে, এই টর্কটা অ্যাপ্লাইড হয়েছে এই পয়েন্টে, তাই না? কিন্তু গোটা বডিটাই তো রোটেট করছে, তাই না? গোটা বডিটা যদি রোটেট করে তাহলে সেই ক্ষেত্রে প্রতিটা পয়েন্টে আলাদা আলাদা ফোর্স অ্যাপ্লাই করা উচিত ছিল, নাহলে প্রতিটা পয়েন্টের কি হবে? প্রতিটা পয়েন্টের আলাদা আলাদা অ্যাক্সিলারেশন হবে কি করে? হবে না। এখানে প্রতিটা পয়েন্টে কি আলাদা আলাদা ফোর্স অ্যাপ্লাইড হয়েছে না, শুধু এই পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করেছে। তাহলে এই পয়েন্টে শুধু ফোর্স অ্যাপ্লাই করে গোটা বডিটার রোটেশনাল টেন্ডেন্সি যদি তৈরি করতে পারো, বা টর্ক অ্যাপ্লাই করে যদি টোটাল বডিটার একটা রোটেশনাল টেন্ডেন্সি তৈরি করতে চাও বা তৈরি করতে পারো, সেক্ষেত্রে নিশ্চয়ই প্রত্যেকটা পয়েন্টের মধ্যে কোনো একটা ওরিয়েন্টেশন থাকতে হবে, একটা টান থাকতে হবে, একটা বাঁধুনি থাকতে হবে। বুঝতে পেরেছো তো? ওটাই কন্টিনিউয়াস বডির বৈশিষ্ট্য, যে কোথাও তুমি ফোর্স অ্যাপ্লাই করলে টোটাল বডিটা চলতে থাকবে, কোথাও ফোর্স অ্যাপ্লাই করলে টোটাল বডিটা ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে চলতে থাকবে, মানে যা হবে টোটাল বডিটারই হবে। ঠিক আছে? এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে আমরা এবারে আসল টপিকসে যাই, দ্যাট ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া। এটা থেকে গেল। এবারে টর্ক সম্বন্ধে একটা ধারণা তৈরি আগে ছিল, আর একটু তৈরি করলাম, আর কতগুলো ছোট ছোট জিনিস কাজে লাগবে সেগুলো জাস্ট কপি পেস্ট করে সার্কুলার মোশন থেকে তুলে আনলেই হলো। বুঝতে পেরে গেল? সার্কুলার মোশনে গিয়ে কপি করবে, রোটেশনাল মোশন আছে পেস্ট করে নেবে। কিরকম বিষয়গুলো দেখো, লিনিয়ার মোশন আর সার্কুলার মোশনের মধ্যে একটা সম্পর্ক, ক্যারেক্টার গুলোর এগুলো ছিল। কিরকম সম্পর্ক ছিল দেখো, লিনিয়ার মোশনের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টকে এস বলতে, সার্কুলার মোশনের ক্ষেত্রে এটাকে বলতে থিটা। সার্কুলার মোশন মিন্স অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এটাকে থিটা বলেছিল। এবং এদের মধ্যে রিলেশন ছিল কিরকম, এস ইকুয়ালস টু আর থিটা, তাই না? এখানে ভেলোসিটিকে বলেছিল ভি, এখানে ভেলোসিটি বলেছিল ওমেগা, এবং এদের দুজনের মধ্যে রিলেশন ছিল ভি ইকুয়ালস টু আর ওমেগা, তাই তো? মনে পড়ছে? এখানে অ্যাক্সিলারেশনকে বলেছিল এ, এখানে অ্যাক্সিলারেশন বলেছিল আলফা, তাহলে এদের মধ্যে রিলেশন ছিল এ ইকুয়ালস টু আর আলফা। মনে পড়ছে রিলেশন গুলো?
দেখো ভালো করে খেয়াল করে, সার্কুলার মোশনে এই রিলেশন গুলো সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এখন এখানে এই রিলেশন গুলো শুধু দেখো না, আর একটু ভালো করে বুঝেও নাও, ভেবেও নাও। সেটা হলো এখানে এই রিলেশন গুলোতে দেখো লিনিয়ার প্রপার্টি ইকুয়ালস টু অ্যাঙ্গুলার প্রপার্টি ইনটু আর আছে না, তাই তো? লিনিয়ার প্রপার্টি এস ভি এ, অ্যাঙ্গুলার প্রপার্টি থিটা ওমেগা আলফা। এই অ্যাঙ্গুলার প্রপার্টিকে আর দিয়ে গুণ করলে লিনিয়ার প্রপার্টি পেয়েছো, তাই তো? এখানে দেখো বিষয়টা উল্টো আছে, উল্টো আছে না? লিনিয়ার প্রপার্টি এক্সটার্নাল এজেন্ট, অ্যাঙ্গুলার প্রপার্টি এক্সটার্নাল এজেন্ট হুইচ ইজ কজ, যে কারণ, ঘোরানোর জন্য বা সরল রেখায় নিয়ে যাওয়ার জন্য কারণ হলো ফোর্স আর টর্ক। টর্ক ঘোরায়, এফ স্ট্রেট লাইনে নিয়ে যায়, তাহলে একটা হলো লিনিয়ার প্রপার্টি, টর্কটা হলো অ্যাঙ্গুলার প্রপার্টি বা রোটেশনাল প্রপার্টি, রোটেশনাল এক্সটার্নাল এজেন্ট। এখানে দেখো লিনিয়ার প্রপার্টি ইনটু আর ইকুয়ালস টু রোটেশনাল প্রপার্টি আছে, বা লিনিয়ার এজেন্ট ইনটু আর ইকুয়ালস টু রোটেশনাল এজেন্ট আছে। এটা যদি না হতো তাহলে কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে আজকে তোমাদের সঙ্গে গল্প করার কোনো দরকার ছিল না। মোমেন্ট অফ ইনার্শিয়া বলে একটা নতুন ক্যারেক্টার আসে শুধুমাত্র এই অসঙ্গতিটার জন্য, এই গন্ডগোলটার জন্য। যদি এই গন্ডগোলটা না থাকতো, আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া না বলে শুধু অ্যাঙ্গুলার মাস বা রোটেশনাল মাস হিসেবে এইভাবেই চালিয়ে নিতে পারতাম। লিনিয়ার মাস এম, রোটেশনাল মাস যদি এক্স হয় তাহলে এম ইকুয়ালস টু এক্স ইনটু আর। বুঝতে পেরেছো তো? এক্স ইকুয়ালস টু এম বাই আর, একদম খুব সহজে ইন্টারপ্রিট করা যেত। এখান থেকে এই যে গন্ডগোলটা শুরু হয়েছে, এই গন্ডগোলটা তোমাদেরকে ভোগাবে। আসল কারণ হলো এটা, মানে মেন এখানে একটু টুইস্ট আছে, এই টুইস্টটা মাথায় রাখতে হবে, নাইলে কপি পেস্ট করার দরকার ছিল না, শুধু বলে নিলেই হতো। ঠিক আছে, এবার আমরা একদম আসল জায়গাটাতে পৌঁছই, সেটা হলো টর্ক। নাকি শিখে গেছো? এবার আমরা একদম আসল জায়গাটাতে পৌঁছই, সেটা হলো মোমেন্ট অফ ইনার্শিয়া। হ্যাঁ, মোমেন্ট অফ ইনার্শিয়া বিষয়টা কি? ধরো কোন একটা বডি রোটেশনাল মোশন হচ্ছে, রোটেশনাল মোশন এটা ধরো একটা এক্সটেন্ডেড বডি, ইটস এ স্টিক, একটা তার আছে বা একটা লাঠি আছে, তার ধরলে তো বেঁকে যেতে পারে, একটা লাঠি আছে ধরো যেটা ফ্লেক্সিবল না, রিজিড, এটা এই পয়েন্টে ফিক্স করা আছে, এই পয়েন্ট। দিস ওয়ান ইজ বি, এই পয়েন্টটা হলো বি। ঠিক আছে, এবারে যদি এটাকে হরাইজন্টালি দেখে, যেরকম ছবিটা এঁকেছি, এটা গ্রাউন্ডের রেসপেক্টে ধরো এরকমই যদি থাকে, এরকম আছে, এটাকে যদি এই অবস্থা থেকে ছেড়ে দাও তাহলে বডিটা কি হবে? এটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, টোটাল বডিটার একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হবে। এই যে টোটাল বডিটার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়েছে, টোটাল বডিটার, কিছুক্ষণ পরে বডিটা ধরো এরকম পজিশনে নেমে চলে আসে। মোটামুটি বি একই পজিশন, নাকি? বি এই পজিশনে শিফট করে যাবে, এবং এই ক্ষেত্রে যদি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা, তাহলে কি বলা যাবে? যে বি পয়েন্টার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়েছে থিটা। এখানে বি থেকে নির্দিষ্ট ডিস্টেন্সে যদি আরেকটা পয়েন্ট থাকে সি, সি পয়েন্টটাও এখান থেকে নির্দিষ্ট ডিস্টেন্সে থাকবে, এবং সি পয়েন্টটারও লোকাস সেম হবে। দেখো খেয়াল করো, তাহলে সি এরও অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হবে? থিটা। ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে কি হয়েছিল? প্রত্যেকটা লিনিয়ার প্রপার্টি সেম ছিল। ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে প্রত্যেকটা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট সেম, প্রত্যেকটা লিনিয়ার ভেলোসিটি সেম, লিনিয়ার অ্যাক্সিলারেশন যা হোক সব সেম ছিল। রোটেশনাল মোশনের ক্ষেত্রে অ্যাঙ্গুলার প্রপার্টি গুলো সেম থাকে। অ্যাঙ্গুলার প্রপার্টি মানে কাইনেমেটিক্যাল প্রপার্টি, নট কাইনেটিক্যাল প্রপার্টি। কাইনেমেটিক্যাল প্রপার্টি মানে এক্সটার্নাল এজেন্ট নয়, কজ নয়, শুধুমাত্র ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি এটসেট্রা এটসেট্রা। এক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট বি এর কত হয়েছে? থিটা। সি এর কত হয়েছে? থিটা। এবং যতগুলো পয়েন্ট আছে, ইচ এন্ড এভরি পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়েছে থিটা।
এই পজিশনটা যদি পজিশন 1, এই পজিশনটাকে যদি পজিশন 2 বলি, 1 পজিশনে যে ভেলোসিটি ছিল 2 পজিশনে যদি ভেলোসিটি ডিফারেন্ট হয়, ভেলোসিটি যদি ডিফারেন্ট হয়, তাহলে কোন ভেলোসিটি ডিফারেন্ট হবে? ইট ইজ লিনিয়ার ভেলোসিটি। বাট আমরা রোটেশনাল মোশন নিয়ে আলোচনা করছি। খেয়াল করে দেখো, বি পার্টিকেলটার এই পজিশনে যা অ্যাঙ্গুলার ভেলোসিটি ছিল, বি পার্টিকেলটার এই পজিশনে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম হবে। সি পার্টিকেলটার এই পজিশনে যা অ্যাঙ্গুলার ভেলোসিটি ছিল, সি পার্টিকেলটার এই পজিশনে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম হবে। প্রত্যেকটা পার্টিকেলের অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম হবে, হবে না? হ্যাঁ, এবারে আমি ধরলাম যে এখানে প্রত্যেকটা পয়েন্টে এম মাস আছে, স্মল এম মাস আছে, প্রত্যেকটা পার্টিকেলের এম মাস আছে। হ্যাঁ, এবং প্রত্যেকটা পার্টিকেলের আলাদা আলাদা করে লিনিয়ার অ্যাক্সিলারেশন হবে, প্রত্যেকটা পার্টিকেলের আলাদা আলাদা করে লিনিয়ার অ্যাক্সিলারেশন হয়েছে। and those accelerations are a1, a2, a3, an, আলাদা আলাদা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন হবে নাকি? একদম না, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন সেম হবে, বাট লিনিয়ার অ্যাক্সিলারেশন ডিফারেন্ট হবে। কেন হবে না? লিনিয়ার অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন মাল্টিপ্লাইড বাই কি? ডিসটেন্স, তাই না? ওই যে আলফা ইকুয়ালস টু a by r or a equals to r alpha। এই a1 এর ভ্যালু এরকম লেখা যেতে পারে r1 alpha, a2 it is r2 alpha, a3 it is r3 alpha, an it is rn alpha। তাই তো? তাহলে প্রত্যেকটা পার্টিকেলের উপরে অ্যাক্টিভ ফোর্স টু রোটেট দিস বডি, অ্যাক্টিভ ফোর্স এগুলো আলাদা হবে। ফোর্স, অ্যাক্টিভ ফোর্স যদি আলাদা হয়, অ্যাক্টিভ টর্কও আলাদা হবে না? তাহলে প্রত্যেকটা পার্টিকেলের উপরে অ্যাক্টিভ ফোর্স কত হবে? এম a1, এটা হলো একটা কোন পার্টিকেলের, এই পার্টিকেলটাকে যদি আমি 1 ধরি, তার পাশের পার্টিকেলটাকে 2, 3 করে n পর্যন্ত আনি, তাহলে এই পার্টিকেলটার ক্ষেত্রে ফোর্স কত হবে? এম a1, তাই না? আমরা কন্টিনিউয়াস হোমোজিনিয়াস বডি ধরে নিয়েছি, প্রত্যেকটা পার্টিকেলের মাস হলো m। a1 হলো এই পার্টিকেলটার অ্যাক্সিলারেশন, তাহলে এর কত হবে? m r1 আলফা হবে। এই পার্টিকেলটার কত হবে? m r2 আলফা। এই পার্টিকেলটার m r3 আলফা। এই পার্টিকেলটার m rn আলফা, তাই না? এবারে প্রত্যেকটা পার্টিকেলের মাস যদি সেম হয়, তাহলে এই ঘটনাটা ঘটবে, তাই তো? আমরা যখন প্রথমে শুরু করব, তখন প্রত্যেকটা পার্টিকেলের মাস আমরা আলাদা আলাদা ধরে নেব, তাহলে আমাদের সুবিধা হবে। মাস সেম হলে নেট মাস ক্যালকুলেট করা কম্পারেটিভলি ইজি হবে, আর কিছুই না। ঠিক আছে? তাহলে আমি প্রত্যেকটা পার্টিকেলের মাস ধরে নিচ্ছি এবারে m1, m2, m3, m4, mn। মানে এই রডে বা এই লাঠিটাতে প্রত্যেকটা আলাদা আলাদা পার্টিকেল আছে এবং আলাদা আলাদা ডিসটেন্সে আছে। তাহলে এই পার্টিকেলটার যদি অ্যাক্সেলারেশন a1 হয়, এই পার্টিকেলটার a2, এর a3, এর a4, an, তাই না? তাহলে এই পার্টিকেলটার উপরে ফোর্স দিস ওয়ান, এর উপরে ফোর্স কত হবে? m1 a1, এর উপরে হবে m2 a2। তাহলে ফোর্সেস কত লেখা যাবে? ফোর্স m1 a1, m2 a2, m3 a3, mn an, ফোর্স, তাই না? ফোর্সকে যদি তুমি পারপেন্ডিকুলার ডিসটেন্স দিয়ে গুণ করো, তাহলে পাবে টর্ক, তাই তো? তাহলে ফোর্সকে পারপেন্ডিকুলার ডিসটেন্স দিয়ে গুণ করলে টর্ক পাবো। তাহলে ফোর্স
m1 a1 into, since this particle is situated at a distance of this one, তাহলে এই ডিসটেন্সটা দিয়ে যদি গুণ করে দিই, সাপোজ দিস ডিসটেন্স ইজ r1, দ্যাট মিন্স l, লেন্থ অফ দ্য রড, এই পার্টিকেলটা m2 a2 r2, তাহলে এটা হয়ে গেল প্রত্যেকটা পার্টিকেলের উপরে অ্যাপ্লাইড ফোর্স, এটা হয়ে গেল প্রত্যেকটা পার্টিকেলের উপরে অ্যাক্টিং টর্ক, তাই না? এরকম করতে করতে লাস্ট টর্কটা কত পাবে? mn an rn. সো নেট টর্ক অন দ্য সিস্টেম, বা এই যে কন্টিনিউয়াস বডিটা নিয়েছো এর উপরে নেট টর্ক কত হবে? নেট টর্ক টাও নেট, it is equals to m1 a1 r1 plus m2 a2 r2 এরকম করে mn an rn পর্যন্ত, তাই তো? এখন এর জায়গায় আমি যদি আর আলফা এগুলো বসাই, তাহলে দেখো আলফা প্রত্যেকটা পার্টিকেলের ক্ষেত্রে কনস্ট্যান্ট, তো একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর অন্তত পেয়ে যাবে। তাহলে এটা ইকুয়ালস টু কত লেখা যাবে? m1, এখানে যদি r1 আলফা বসাই তাহলে ইট উইল বি r1 স্কয়ার আলফা, r1 অলরেডি একটা ছিল, প্লাস m2 r2 স্কয়ার আলফা, এরকম করে mn rn স্কয়ার আলফা, তাই তো? তাহলে এখান থেকে আমি এই m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার, এই পার্টটাকে যদি mn rn স্কয়ার আলাদা করে লিখি, rn স্কয়ার এটাকে যদি আলাদা করে লিখি ইনটু প্রত্যেকটা কেসেই আলফা একটা কমন ফ্যাক্টর আছে, আলফা, তাই তো? তাহলে এখানে এরকম একটা ক্যারেক্টার পাওয়া গেছে, নেট টর্ক যদি বের করতে চাও এরকম একটা ইকুয়েশন পাওয়া গেছে, গন্ডগোলের ইকুয়েশন, ঠিক আছে? টর্ক ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর নিয়ে দেখা হলো, এবারে সিম্পলি স্কেলার নিয়ে দেখা যায়। স্কেলার দেখার জন্য টর্ক রাখার কোনো দরকার নেই, আমি টর্কটা নষ্ট করে দিলাম, মুছে দিলাম। চলো, ধরো এখানে একই রকম ভাবে একটা কোনো এক্সটেন্ডেড বডি নিয়েছো, ছড়ানো সেটাও এরকম কোনো একটা এক্সটেন্ডেড বডি, ডিসক্রিট না, কন্টিনিউয়াস, হ্যাঁ, এই পয়েন্ট থেকে একটা ডিসটেন্স রেখে এই বডিটা ধরো রোটেট করছে, রোটেট করছে মিন্স লাইকওয়াইজ এভাবে ধরো রোটেট করছে টুয়ার্ডস দিস, লাইকওয়াইজ এভাবে রোটেট করছে উইথ অ্যাঙ্গুলার স্পিড, সিম্পল, ইউনিফর্ম অ্যাঙ্গুলার স্পিড, সুষম কৌণিক বেগ ওমেগা, ওমেগাতে রোটেট করছে। এবং এখানে তো অনেক পার্টিকেল আছে, তাহলে প্রত্যেকটা পার্টিকেল, ধরো এখানে m1 পার্টিকেল আছে, এই ধরো এখান থেকে r1 ডিসটেন্সে আছে, এখানে ধরো m2 পার্টিকেল আছে, এই ধরো এখান থেকে r2 ডিসটেন্সে আছে, এরকম সেভারাল পার্টিকেল আছে এখানে, হ্যাঁ, এখানে অনেক পার্টিকেল আছে, এখানে কোনো একটা পার্টিকেল ধরো mn, এই পার্টিকেলটা এখান থেকে ধরো rn ডিসটেন্সে আছে, প্রত্যেকটা পার্টিকেল আলাদা আলাদা ডিসটেন্স রেখে ঘুরছে, প্রত্যেকটা পার্টিকেল আলাদা আলাদা ডিসটেন্সে থাকবে না, একটা ডিসটেন্সে অনেকগুলো লাইনে পার্টিকেল পেয়ে যাবে, মানে আমি ম্যাথমেটিক্যাল সুবিধার জন্য বলছি, মানে r1 r2 rn এগুলো আলাদাই হবে সবসময় এরকম কোনো মানে নেই। তো এবারে প্রত্যেকটা পার্টিকেলের, মানে এক্সাম্পলের জন্য প্রত্যেকটা পার্টিকেলের যদি আমি ধরে নিই আলাদা আলাদা ডিসটেন্সে আছে, তাহলে প্রত্যেকটা পার্টিকেলের অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম হওয়া সত্ত্বেও, অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম, ডিসটেন্সটা আলাদা হওয়ার জন্য প্রত্যেকটা পার্টিকেলের লিনিয়ার ভেলোসিটি আলাদা হবে না? তাহলে প্রত্যেকটা পার্টিকেলের লিনিয়ার ভেলোসিটি
আমরা ধরে নিচ্ছি এই পার্টিকেল গুলো লিনিয়ার ভেলোসিটি হলো v1 v2 এরকম করে vn পর্যন্ত। এই কোয়ান্টিটিটা কি লিনিয়ার ভেলোসিটি। তাহলে কাইনেটিক এনার্জি প্রত্যেকটা পার্টিকেলের কত হবে? হাফ অফ m1 v1 স্কয়ার, হাফ অফ m2 v2 স্কয়ার, এরকম করে চলতে থাকে, তাই তো? তাহলে টোটাল কাইনেটিক এনার্জি অফ দ্য সিস্টেম কত হবে? দেখো কাইনেটিক এনার্জি, এটা তো এনার্জি, এক্সটার্নাল এজেন্ট, এনার্জি সবসময় ডাইমেনশন আছে ml স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস, বুঝতে পেরেছো? এই এনার্জি সব ক্ষেত্রে একই রকম হবে, মানে এক্সটার্নাল এজেন্ট হিসেবে ফোর্স আর টর্ক হয়তো আলাদা হচ্ছে, কিন্তু এক্সটার্নাল এজেন্ট হিসেবে বা কোয়ালিটি হিসেবে যদি এনার্জি ভাবো, এনার্জি কিন্তু সব ক্ষেত্রে সেম, ঠিক আছে? তাহলে আমি যদি টোটাল এনার্জি হিসেবে ভাবি ই নেট, ই বলা ভুল হলো, কে ই নেট, কাইনেটিক এনার্জি টোটাল, এটা ইকুয়ালস টু কত? হাফ অফ m1 v1 স্কয়ার প্লাস হাফ অফ m2 v2 স্কয়ার, এরকম করে হাফ অফ mn vn স্কয়ার, তাই না? এবারে ওই ইকুয়েশনটার সাহায্য হাফ অফ m1 v1 এর বদলে r1 ওমেগা লিখতে পারি, সো ইট উইল বি r1 স্কয়ার ওমেগা স্কয়ার, হাফ অফ m2 r2 স্কয়ার ওমেগা স্কয়ার, হাফ অফ mn rn স্কয়ার ওমেগা স্কয়ার। এখান থেকে হাফ m1 r1 স্কয়ার m2 r2 স্কয়ার mn rn স্কয়ার, ওমেগা স্কয়ারটাকে বাইরে লিখলাম, আমি ওমেগা স্কয়ার কমন নিয়ে আগেও লিখতে পারতাম, বাট যেরকম ফ্রেম তৈরি করা হবে সেটা তো আগে থেকে জানা, সেই জন্য আমি এটাকে আগে লিখলাম যাতে ইকুয়েশন তৈরি করার সময় অসুবিধা না। ক্লিয়ার? এবারে ভালো করে দেখো, এই যে টার্মটা আমরা নতুন পেলাম, এই টার্মটাকে নিয়ে একটুখানি ভালো করে খেয়াল করে দেখো। এই টার্মটা দেখো ভেক্টর হিসেবে টর্ককে অ্যানালাইসিস করলেও যে টার্মটা এসেছে, স্কেলার হিসেবে কাইনেটিক এনার্জিকে ইউজ করলেও দেখো একই টার্ম এসেছে, তাই না? তাহলে এখানে টাউ নেট এটা ইকুয়ালস টু, এই পার্টটাকে আমি আই হিসেবে যদি ডিনোট করি, ক্যাপিটাল আই, দিস ওয়ান আলফা, এখানে কাইনেটিক এনার্জি rotational অবশ্যই, it is equals to half of again this side, সেম আছে না? m1 r1 স্কয়ার m2 r2 স্কয়ার, দেখো সেম আছে, i ওমেগা স্কয়ার, তাই তো? তাহলে দুটো কেসেই এই যে নতুন আমি একটা ক্যারেক্টার পেলাম m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার, এই যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা টর্ক আর কাইনেটিক এনার্জি দুটো ক্ষেত্রেই একটা নির্দিষ্ট রোল প্লে করবে। সেই রোলটা কি রকম? একটু লিনিয়ার মোশনের ক্ষেত্রে বা ট্রান্সলেশনাল মোশনের এর আইডেন্টিক্যাল কোয়ান্টিটি গুলো নিয়ে দেখি। ফোর্স ইকুয়ালস টু কত ছিল? ma, তাই না? ভালো করে খেয়াল করে দেখো, ফোর্স ইকুয়ালস টু কত ছিল? ma, নিউটনিয়ান মেকানিক্স। কাইনেটিক এনার্জি এটা কত ছিল? হাফ অফ mv স্কয়ার।
এখানে ভেলোসিটিকে একটু বেশি সম্মান দেওয়া হয়ে গেল, অতটা সম্মান পাওয়ার যোগ্য এ না। হ্যাঁ, দেখো এবারে ভালো করে আমি দুটোর মধ্যে একটা রিলেশন তৈরি করে দেখাই। এখানে এটা হলো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, এটা হলো লিনিয়ার অ্যাক্সিলারেশন, তাই না? তাহলে টাউ নেট ইকুয়ালস টু আ কোয়ান্টিটি মাল্টিপ্লাইড বাই অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, ফোর্স মাস ইনটু লিনিয়ার অ্যাক্সিলারেশন। এখানেও কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু, দেখো দুটো ক্ষেত্রেই হাফ হাফ সেম আছে। ওমেগা স্কয়ার এটা হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি স্কয়ার, ভেলোসিটি স্কয়ার লিনিয়ার ভেলোসিটি স্কয়ার। তাহলে এই দুটো কোয়ান্টিটি আইডেন্টিক্যাল, এটা শুধু অ্যাঙ্গুলারের ক্ষেত্রে, এটা শুধু লিনিয়ারের ক্ষেত্রে। এখানেও যেরকম এটা শুধু অ্যাঙ্গুলারের ক্ষেত্রে, এটা লিনিয়ারের ক্ষেত্রে। তাহলে এই যে এম, এই যে কোয়ান্টিটিটা আছে এম, আর এখানে এই যে কোয়ান্টিটিটা আছে আই, এই দুটো কোয়ান্টিটি একই রকম। দিস টু আর ইকুইভ্যালেন্ট কোয়ান্টিটি, ইকুইভ্যালেন্ট। So this very quantity I is nothing but equivalent of mass. লিনিয়ার মোশনে মাসের যা কাজ ছিল, রোটেশনাল মোশনে আই এর কাজ সে একদম স্যার, ঠিক আছে? মাস কি কাজ করতো লিনিয়ার মোশনের ক্ষেত্রে অনেক ছোটবেলায় পড়েছো, খেয়াল করে দেখো। লিনিয়ার মোশনে মাসের কাজ ছিল ইনারশিয়া প্রোভাইড করা, জড়তা প্রদান করা। ক্লাস 8-9 এ পড়েছো, দেখো যে মাসই হলো ইনারশিয়া, ভরই জড়তার পরিমাপক, পড়েছো না? তার কারণ হলো গ্রেটার দ্য মাস লেসার দ্য অ্যাক্সিলারেশন। যত মাস বেশি হবে তত তার অ্যাক্সিলারেশন কম হবে। অ্যাক্সিলারেশন কম হওয়া মানে কি? তার যা কাইনেটিক কন্ডিশন ছিল সেটাই বজায় থাকবে। অ্যাক্সিলারেশন বেশি হওয়া মানে কাইনেটিক কন্ডিশনের অনেক বেশি চেঞ্জ হচ্ছে। তাহলে কোন বডির এই কাইনেটিক কন্ডিশন এটা চেঞ্জ করতে বাধা দেবে মাস, তাই তো? তাহলে কোন বস্তুর কাইনেটিক কন্ডিশনটাকে যে বাধা দিচ্ছে সেই ধর্মটাকেই তো ইনারশিয়া বলা হতো, তাই না? সেই জন্য মাস ছিল সেক্ষেত্রে ইনারশিয়া, জড়তা। এখানে মাসের ইকুইভ্যালেন্ট কে আই। তাহলে আই কে আমরা কি বলবো? এটাকে মাস বলতে পারি না, তাই না? সেজন্য একে বলা হলো ইনারশিয়া ইন রোটেশনাল মোশন। এটার নাম হলো ইনারশিয়া ইন রোটেশনাল মোশন অর রোটেশনাল মাস। But most technical term used, it is কি বলা হয়? Moment of inertia. Moment of inertia. বাংলায় জড়তা ভ্রামক। টেকনিক্যালি আরো একটা বেটার টার্ম আছে, দ্যাট ইজ কল্ড মোমেন্ট অফ মাস। এনিওয়ে, মোমেন্ট অফ ইনারশিয়ার ফাংশন সেম অ্যাজ দ্য ফাংশন অফ মাস ইন লিনিয়ার মোশন। বোঝা গেছে? শরীরটা একটু খারাপ, হ্যাঁ, সেই জন্য তোমাদের হয়তো অতটা ফ্রেশনেস নিয়ে পড়াতে পারলাম, কিন্তু হোপসো টোটাল বিষয়টা কমপ্লিট হয়েছে। হ্যাঁ, মোমেন্ট অফ ইনারশিয়া অন্যান্য ক্ষেত্রে, মানে আই মিন এক্সটেন্ডেড বডির ক্ষেত্রে কি করে মোমেন্ট অফ ইনারশিয়া বের করা যায় সেটা আমরা পরের ভিডিওতে দেখব। হ্যাঁ, বা হয়তো এক্সটেন্ডেড বডির ক্ষেত্রে দেখে নিলাম যে না তোমরা পারছো, তাহলে এক্সটেন্ডেড বডির ক্ষেত্রে আলাদা করে মোমেন্ট অফ ইনারশিয়ার ভিডিও দেব না, পরে আপলোড করব।
এনিওয়ে পরে বা রিসেন্টলি ওই মোমেন্ট অফ ইনার্সিয়া সেভারাল সেট জিওমেট্রিক্যাল সেট বডি কিভাবে বের করা যায় সেই ভিডিওগুলো আস্তে আস্তে দিতে থাকবো। রোটেশনাল মোশন বিষয়টা কিন্তু আবার বলি খুব একটা সহজ নয়, একটু টাফ, একটু বেশি টাফ, বাট প্রথম থেকে যদি ঠিকঠাক মতন রেডি থাকো, ওই যেভাবে বললাম প্রথমে সার্কুলার মোশন, টর্ক, এগুলোর কনসেপ্ট নিয়ে তারপরে যদি এটা পড়ো তাহলে খুব একটা অসুবিধা হবে না।